বেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে ঘরে চলে আসতো। কি মিষ্টি ঘুম আসছিল। ঠিক আছে, এখনই উঠে যাই। আরে রতন, দেখছি এই সাত সকালে এতগুলো কাঠ নিয়ে কোথা থেকে আসছে? এত তাড়া কিসের? রোজ দিনের মতো রতন পাশের জঙ্গলে নদীর পাড়ে কুড়ুল দিয়ে গাছ কাটছিল। হঠাৎ ওর খুব তেষ্টা পায়। ওরে বাবা, কি তেষ্টা পেয়েছে! আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নি। রতন ওর কুড়ুল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে। হঠাৎ উঠতে গিয়ে রতনের পা কুড়ুলে লেগে কুড়ুলটি নদীতে পড়ে যায়। হায় ভগবান, এ আমি কি করলাম? আমার কুড়ুল! এখন আমি কি করে কাঠ জোগাড় করব? আমার কাছে তো নতুন কুড়ুল কেনার টাকা নেই। হে ভগবান, এখন কি হবে? আমাকে সাহায্য করো ভগবান। রতনের মন খারাপ হয়ে যায়। ও কাঁদতে থাকে। ও কি করবে ভেবেই উঠতে পারছিল না। তখনই হঠাৎ নদী থেকে এক দেবী আবির্ভূত হয়ে রতনকে বলল, কি হয়েছে রতন? কেঁদো না। মা, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে মা। কেঁদো না রতন, আমি এক্ষুনি তোমার কুড়ুল নদী থেকে তুলে আনছি। দেবী হাতে এক সোনার কুড়ুল নিয়ে এসে বলল, এটাই কি তোমার কুড়ুল? না না মা, এটা তো সোনার কুড়ুল, এটা আমার নয়। তাহলে বোধহয় এটা তোমার কুড়ুল। এইবার দেবী রূপোর কুড়ুল দেখিয়ে বলল, না মা, এটাও আমার নয়। তাহলে কি এটা তোমার কুড়ুল রতন? হ্যাঁ হ্যাঁ, ওই তো এটাই আমার কুড়ুল। কি বলে যে ধন্যবাদ দেব তোমায়। রতন একেবারে খুশিতে ডগমগ হয়ে যায়। তখন দেবী বলল, রতন, এই তিনটে কুড়ুল তোমায় দিলাম। এটা তোমার সততার পুরস্কার। যখন দেবী রতনকে কুড়ুলগুলো দিচ্ছিল, তখন কিশোর ওখানে পৌঁছয় আর গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল। রতন তিনটে কুড়ুল নিয়ে দেবীকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা হলো। আচ্ছা, তাইলে এই নদীতে দেবী আছে। রতনকে দেবী সোনা আর রূপোর কুড়ুল দিয়েছে, ওগুলো আমাকেও পেতে হবে। রতন সেখান থেকে যাওয়ার পরই কিশোর ইচ্ছে করে নিজের কুড়ুল নদীতে ফেলে দেয়। আমার কুড়ুল নদীতে পড়ে গেছে। দেবী আবার আবির্ভূত হলেন। দেবীকে দেখে কিশোর বলল, মা, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে, তুমি কি আমায় সাহায্য করতে পারবে? নিশ্চয়ই, এই নাও। দেবী কিশোরের কুড়ুল নদী থেকে বের করে আনলো আর জিজ্ঞেস করলো, এটাই কি তোমার কুড়ুল? না মা। দেবী আবার রূপোর কুড়ুল বের করে আনলো। তাহলে কি এটা তোমার কুড়ুল বাছা? না না, একেবারেই না মা। শেষে দেবী একখানা সোনার কুড়ুল নিয়ে বেরিয়ে এলো। বাছা, তাহলে কি এটা তোমার কুড়ুল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়ুল। কিশোর কুড়ুল দেখেই খুশিতে লাফিয়ে উঠল। মিথ্যে কথা! তুই লোভে এতটাই অন্ধ হয়ে গেছিস যে নিজের কুড়ুল চিনতে পারছিস না। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো কুড়ে আর লোভী জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। কিশোরকে নিজের লোভের জন্যই আফসোস করতে হলো। আর রতন সততা। সোনার কলা গাছ। এক গ্রামে গোপাল নামের এক ফলওয়ালা থাকতো। ও তার ফলের বাগানে অনেকগুলো ফলের গাছ লাগিয়েছিল। রোজ সকালবেলা গোপাল গাছের ফল পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। গোপালের অভ্যাস ছিল বাজারে যাওয়ার পথে কোনো গরিব লোক পেলে ও একটি কলা দিয়ে দিত। আরে বাহ, গোপাল দেখছি খুবই দয়ালু লোক। রোজকারের মতো গোপাল একদিন সকালবেলা বাগান থেকে ফল পাড়ছিল। তখনই ও লক্ষ্য করলো একটি তোতা পাখি বাগানের মাটিতে গর্ত খোঁড়ার চেষ্টা করছে। আরে কি করছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি।
বীজ রোপণ করতে চাইছি। এই বীজ থেকে যে গাছটি হবে তাতে সোনার কলা ফলবে। আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। গোপাল তোতা পাখির কথায় বিশ্বাস না করলেও ওই বীজটি রোপণ করে দেয় আর রোজ ওখানে জল দিতে থাকে। তোতা পাখিটি রোজ সেখানে আসতো। কিছুদিন পর সেখানে একটি কলা গাছ গজিয়ে উঠল আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ওই গাছে সুন্দর সুন্দর সোনার কলা ধরতে শুরু করলো আর তোতা পাখিটি সেই গাছেই এসে থাকতে শুরু করলো। এদিকে সোনার কলা দেখে গোপালের মনে লোভ জাগতে শুরু করলো। একদিন গোপাল তোতা পাখিকে বলল, তুমি ঠিকই বলেছিলে, এই গাছে তো সত্যিকারের সোনার কলা ধরেছে। তুমি এই গাছের অনেক দেখাশোনা করেছ। তুমি এই গাছ থেকে রোজ একটি সোনার কলা নিয়ে যেতে পারো, এতে তোমার অনেক সাহায্য হবে। এভাবেই রোজ তোতা পাখিটি গোপালকে একটি সোনার কলা দেওয়া শুরু করলো আর গোপাল তাই বিক্রি করে অনেক টাকা জমাতে শুরু করলো। কিন্তু রোজ একটি কলা পেয়ে গোপাল খুশি ছিল না। ও সব কলা একসাথে পেতে চাইছিল। যদি এই তোতা পাখিটি মরে যায় তাইলেই ওই পুরো গাছটাই আমার হয়ে যাবে, তখন আমি সব সোনার কলা নিয়ে নিতে পারবো। এই তোতা পাখিটিকে রাস্তা থেকে সরাতেই হবে। এই ভেবে গোপাল একদিন কলাগুলোতে বিষ লাগিয়ে দিল। দূর থেকে তোতা পাখিটি সবকিছুই দেখছিল। আচ্ছা, তাইলে তুমি সব কলা একসাথে নিতে চাইছো? তুমি একজন লোভী। আমি তোমাকে ভালো মানুষ মনে করে তোমার বাগানে এই গাছ লাগিয়েছিলাম, কিন্তু তুমি এটা জানো না যে আমি যদি না থাকি তাইলে এই গাছে সোনার কলা ফলবে না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তোতা পাখিটির যাওয়ার সাথে সাথেই সেই গাছটি শুকিয়ে গেল আর গাছের সব কলাই ঝরে গেল। গোপাল লোভে পড়ে নিজের ভাগ্য নিজেই নষ্ট। এক নদীর পাড়ে জেলেদের বস্তি ছিল। জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করত। সমরের বাবা সব সময় ওকে মাছ ধরতে যেতে বলতো, কিন্তু ও শুধু রান্না করতে আর খেতে ভালোবাসতো। মাছ ভাজা ওর খুব প্রিয় ছিল। একদিন সমরের বাবা ওকে বলল, দেখো বাবা, আমরা জেলে, আমি এখন বুড়ো হয়ে গেছি, তুই এখন মাছ ধরতে শুরু কর। এভাবে শুধু রান্না করে খেলে তো হবে না। তুমি চিন্তা করো না বাবা, সময় এলে আমি সব সামলে নেব, আমাকে এখন মাছ ভাজা খেতে দাও। সমরের কোনো পরিবর্তন না দেখে ওর বাবা মনে মনে এক বুদ্ধি করে নদীতে যাওয়া বন্ধ করলো। বাবা, আজ তুমি মাছ ধরতে যাওনি? সমরের বাবা চুপ করে রইল। নে বাবা, খেয়ে নে। এ কি মা, সবজি? আমি খাবো না, তুমিই খাও। আমার জন্য আমি মাছ ভাজা বানিয়ে নিচ্ছি। বাবা, আজ ঘরে মাছ নেই, আজ থেকে এই খেতে হবে তোমায়। কি? সবজি? আমি খাবো না মা। না বাবা, এভাবে বলো না। আজকাল তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কিছুদিন জিরানো দরকার। মাছ ধরতে গেলে শরীরটা আরো খারাপ করবে। এতই যদি তোমার মাছ খাওয়ার ইচ্ছে, তাহলে গিয়ে ধরে নিয়ে এসো। মার মুখে একথা শুনে সমর আশ্চর্য হয়ে গেল। ভাবলো, কি এখন আমাকে মাছ ধরতে যেতে হবে? ঠিক আছে, আজ সবজি দিয়েই খেয়ে নাও, তোমার তো খিদে পেয়েছে। সমরের খুব খিদে পেয়েছিল, তাই চুপচাপ খেয়ে নিল। কিন্তু অল্প দিনের মধ্যেই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ল। কি ব্যাপার, খাচ্ছ না কেন? না মা, খেতে ইচ্ছে করছে না, আমি আজ মাছ ধরতে যাব। সত্যি তুই মাছ ধরতে যাবি? হ্যাঁ মা। তাহলে শোন। গোলাপপুর গ্রামে সুনিতা নামের এক মেয়ে বসবাস করত। ওর বাবা ও মা কেউ বেঁচে ছিল না। হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে কেন কেড়ে নিলেন? এখন আমি কাকে নিয়ে বাঁচবো? পরের দিন সুনিতা গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে কাজ খুঁজতে যায়। সেই সকাল থেকে কত খুঁজলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। এরপর
সুনিতা ডিম বিক্রেতার দোকানে গেল। আঙ্কেল, আপনি আপনার দোকানে আমাকে একটা কাজ দিন। আমি আপনার ডিমগুলো বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে বিক্রি করব। আরে মা, তুমি তো অনেক ছোট, তুমি এভাবে ডিম বিক্রি করতে পারবে না। তুমি বরং এক কাজ করো, তুমি আমার মুরগির ফার্মে গিয়ে ডিমগুলো এক জায়গায় জমা রাখো। এতে সুনিতা অনেক খুশি হয়, আর পরের দিন থেকে সুনিতা মুরগির ফার্মে মুরগির ডিম একত্রে জমা করার কাজ করতে লেগে যায়। আর এই টাকা দিয়ে তার জীবন সুন্দরভাবে কাটছিল। আরে সুনিতা, এই মুরগির পায়ে কি হয়েছে? মনে হয় ওর কোনো অসুখ হয়েছে। একে অনুপমের দোকানে দিয়ে আসো, তা না হলে অন্য মুরগিদের মাঝেও এই রোগ ছড়াতে পারে। কিন্তু আঙ্কেল, সে তো এই মুরগিকে জবাই করে কেটে বিক্রি করে দেবে। হ্যাঁ, তা তো করবে, এখানে এই মুরগির কোনো দরকার নেই। আঙ্কেল, তার চাইতে এই মুরগিটা আমাকে দিয়ে দিন। সুনিতা, তুমি এই অসুস্থ মুরগি দিয়ে কি করবে? আপনি দয়া করে এই মুরগিটি আমাকে দিন, প্লিজ আঙ্কেল। সুনিতার জেদের কারণে দোকানদার তাকে মুরগিটি দিয়ে দেয়, আর সুনিতা মুরগিটাকে তার বাড়িতে নিয়ে আসে। চলো এবার তোমার চটির উপরে হলদে লাগিয়ে দেই। আমার আম্মু বলেছিল হলদে লাগালে চোট তাড়াতাড়ি সেরে ওঠে। এরপর সুনিতা মুরগিটির ক্ষত স্থানে হলদি লাগিয়ে দেয়, কিন্তু মুরগিটি সুস্থ হচ্ছিল না, বরং তার অসুস্থতা দিন দিন আরো বেড়ে যাচ্ছিল। আমার কাছে তো ওর চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। আমি বরং শিবরাম আঙ্কেলের কাছে যাই, তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। সুনিতা শিবরামের কাছে টাকা চাইতে গেল। এই তো সুযোগ, এই সুযোগে ওর বাড়িটা বরং নিজের নামে লিখিয়ে নেই। ওর তো এই দুনিয়ায় আর কেউ নেই। এই মেয়ে, টাকা আমি দেব, তবে আমার কাছে তোর বাড়ির কাগজ জমা রাখতে হবে। রাজি আছিস তো? বেচারি সুনিতা ছিল অনেক সহজ সরল, তাই সে শিবরামকে তার বাড়ির সব কাগজপত্র দিয়ে দেয়। আর ওই টাকা দিয়ে সুনিতা তার মুরগির চিকিৎসা করতে লাগে। এখন আমার মুরগি একেবারে সুস্থ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে শিবরাম এসে হাজির হলো। এই মেয়ে, এই বাড়ি খালি কর, বের হয়ে যায় এই বাড়ি থেকে। এখন থেকে এই বাড়ি আমার। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই। আমি খুব তাড়াতাড়ি আপনার সবগুলো টাকা ফিরিয়ে দিব আঙ্কেল। শিবরাম সুনিতার একটা কথাও শুনলো না, সে সুনিতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাই? আমার তো পৃথিবীতে কেউ নেই। সুনিতা যেখানে সাহায্যের জন্য যেত, সেখানকার মানুষই খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দিত। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমার প্রিয় মুরগি, তুমিই বলে দাও, কোথায় গেলে আমার আশ্রয় জুটবে? আমি আর তুমি কোথায় থাকবো? সুনিতার মুরগি এসব শুনে জঙ্গলের দিকে দৌড় দেয়। এই আমার প্রিয় মুরগি, কোথায় যাচ্ছ? শুনে যাও, এদিকে এসো। ওদিকে গহীন জঙ্গল, ওদিকে যেও না। সুনিতার মুরগি জঙ্গলের একটি গুহার মধ্যে প্রবেশ করে। আরে আমার মুরগি, তুমি কেন এই গুহাতে এলে? বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। আজকের রাতটা আমাদের এখানেই কাটিয়ে দিতে হবে। এরপর থেকে সুনিতা ওই গুহায় বসবাস করতে শুরু করে। একদিন সেই গুহায় এক সাধু বাবা আসেন। আরে ছোট্ট মেয়ে, তুমি এই গুহায় কি করছো? আমার মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই, তাই আমি আর আমার মুরগি এখানেই থাকি। এরপর সুনিতা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে সাধু বাবাকে সবকিছু খুলে বলল। এই নাও মা, এই নাও তোমার মুরগি। আজ থেকে এটা আর কোনো সাধারণ মুরগি নয়, এটা হলো জাদুকরি সোনার মুরগি। কিন্তু আমি এই জাদুকরি সোনার মুরগি দিয়ে করবোটা কি? তুমি একে তোমার গ্রামে নিয়ে যাও। তুমি এই মুরগিটাকে যা বলবে, এই মুরগি তাই করবে। ও, তাহলে আমি একে আমার গ্রামে নিয়ে যাই। এরপর সুনিতা সেই মুরগিটিকে নিয়ে তার গ্রামে ফিরে আসলো। হে জাদুকরি সোনার মুরগি, আমাকে থাকার জন্য একটি ঘর বানিয়ে দাও। তখন সোনার মুরগি নিজেকে বিশাল বড় একটি বাড়িতে রূপান্তরিত করে।
নিজেকে বিশাল বড় একটি বাড়িতে রূপান্তরিত করে। আরে কত বিশাল বাড়ি! এটা তো সোনার মুরগির মতো দেখতে একটা বাড়ি। এরপর সুনিতা ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো। আরে এই বাড়ির মধ্যে তো কিছুই নেই, একদম খালি। এরপর সুনিতা ঘরের মধ্যে থেকে বাইরে মুরগির কাছে এসে বলল, হে বিশাল জাদুকরি সোনার মুরগি, এই বাড়িতে তো কিছুই নেই, এভাবে কিভাবে থাকবো আমি এই বাড়িতে? তুমি একবার ভিতরে গিয়ে দেখো তো, তুমি ভিতরে সব আসবাব খুঁজে পাবে। বাহ, এখানে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে। কত সুন্দর বাড়ি এটা! আহ! আস্তে আস্তে এই খবর পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়। আর তখনই শিবরাম তার কাছে এসে বলে, আরে মা, তুমি এত বড় সোনার মুরগির বাড়ি কোথায় পেয়েছো? এটাকে যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন কি হবে? আশেপাশেই তো ডাকাত দলের বাসা। তারা যদি তোমার এই বাড়ির ব্যাপারে জানতে পারে তাহলে তোমাকে মেরে ধরে এই বাড়িটাকে চুরি করে নিয়ে যাবে। না না, এটা কখনোই করতে পারবে না। এটা সাধারণ মুরগির বাড়ি নয়, এটা হলো জাদুকরি সোনার মুরগির বাড়ি। এই সোনার জাদুর মুরগি প্রয়োজন পড়লে আমাকে নিরাপত্তা দেবে। আরে এই পিচ্চি মেয়ে এত চালাক, একে এত ভয় দেখাচ্ছে বোঝাচ্ছি, কিন্তু ও দেখে কিছুতেই ভয় পায় না। শিবরাম তখন সেখান থেকে চলে গেল। হে বিশাল জাদুকরি মুরগির বাড়ি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খাওয়ার মতো কিছু দাও। এরপর এক নিমিষেই অনেক মজার মজার খাবার সেখানে হাজির হয়ে গেল। বাহ, কি সুস্বাদু খাবার! আমি জীবনে কখনো এত সুস্বাদু খাবার খাইনি। যাক, এবার ঘুমিয়ে পড়ি। ঠিক মাঝরাত্রে সুনিতার ঘুম ভেঙে যায়। আরে আমার এমন কেন মনে হচ্ছে? মনে হচ্ছে সবকিছু উলট পালট করছে, নড়াচড়া করছে। কি হলো? এরপর মুরগির বাড়ি খুবই জোরে জোরে নড়তে আরম্ভ করে। আরে আরে, এটা এটা কি হচ্ছে? এরপর সুনিতা বাড়ি থেকে বের হয়ে আসে। তোমরা তোমরা আমার মুরগির বাড়ি কোথায় নিয়ে যাচ্ছ? সরে যাও এখান থেকে বলছি। কিন্তু কিছু লোক মিলে দড়ি দিয়ে টেনে বাড়িটাকে কোথাও নিয়ে যাচ্ছিল। হে বিশাল জাদুকরি স্বর্ণের মুরগির বাড়ি, তুমি এদেরকে আচ্ছা মতো উচিত শিক্ষা দাও। তুমি যেমনটা চাও ঠিক তেমনই হবে। এরপর সোনার মুরগি তার ঠোঁট দিয়ে সবাইকে আঘাত করতে লাগে। এতে সবাই গুরুতর আঘাত হলো ও সেখান থেকে পালিয়ে গেল। কি কেমন মজা! তোমাদের সবার কেমন লেগেছে বলো? এইবার আমার মুরগির ঘরে হাত দিয়ে দেখাও কেমন মজা। আরে চাচা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কি আর বলবো মা, আমি আমার ছেলের চিকিৎসার জন্য শিবরামের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু টাকার বিনিময়ে শিবরাম চালাকি করে আমার বাড়িটাকে ওর নামে লিখে নিয়েছে মা। আর এখন সে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হচ্ছে। হে আল্লাহ, আমি এখন কোথায় যাব? আরে চাচা, আপনি চিন্তা করবেন না, দেখি আমি কি করতে পারি। এরপর সুনিতা তার জাদুর সোনার মুরগির ঘরের কাছে গিয়ে বলল, হে সোনার জাদুকরি মুরগির বাড়ি, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি এই চাচার ঘরটাকে ফিরিয়ে দিতে চাই। এরপর তার সামনে অনেকগুলো টাকা প্রকট হয়ে গেল। সেই টাকাগুলো নিয়ে সুনিতা শিবরামের বাড়িতে গেল। এই নাও, এই টাকাগুলো রাখো আর চাচার বাড়ির কাগজটা ভদ্রলোকের মতো ফিরিয়ে দাও। ও, তুই এখন তাহলে গ্রামের সবার সাহায্য করে বেড়াচ্ছিস? দেব না বাড়ির কাগজ, কি করবি করে নে যা। আর বাড়ি তো এমনিতেও আমার নামে হয়ে আছে, কেউ ফিরিয়ে নিতে পারবে না। তবে হ্যাঁ, একটা শর্তে চাচার বাড়ির কাগজ ফিরিয়ে দিতে পারি, যদি তুই তোর জাদুকরি সোনার মুরগির বাড়িটা আমার নামে করে দেস তাহলে।
না, এ বেটাকে শিক্ষা দিতেই হবে, তা না হলে এই দুষ্টু বেটা শুধরাবে না। আচ্ছা ঠিক আছে, ওই জাদুর সোনার মুরগির বাড়িটা নিয়ে যাও, ব্যাপার না, তবুও চাচার বাড়ির কাগজ ফিরিয়ে দাও। এরপর সুনিতা তার জাদুর মুরগির সোনার বাড়িকে শিবরামের হাতে তুলে দিল আর শিবরামের কাছ থেকে চাচার বাড়ির কাগজকে উদ্ধার করে চাচার হাতে তুলে দিল। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব মা, কিন্তু মা, তুমি আমার জন্য তোমার নিজের বাড়ি কেন দিয়ে দিলে? এখন তুমি কোথায় থাকবে, কিভাবে বাঁচবে? তুমি এক কাজ করো, তুমি বরং এখন থেকে আমার বাড়িতেই থাকো, চলো আমার সাথে মা। না না চাচা, আপনি শুধু দেখুন আমি শিবরামকে কি করে শিক্ষা দেই। এখন থেকে এই বাড়ি আমার, এই বাড়িতে শুধু আমি থাকবো, শুধু আমারই অধিকার এই জাদুকরি সোনার মুরগির ঘরে। হে বিশাল জাদুকরি সোনার মুরগির বাড়ি, এখন তুমি জোরে জোরে নড়ে চড়ে নেচে দেখাও তো একটু। সুনিতা এটা বলতে না বলতেই জাদুকরি স্বর্ণের মুরগির বাড়ি খুবই জোরে জোরে নাচতে আরম্ভ করলো। আরে আরে, এটা কি হচ্ছে? বাড়িটা এত জোরে জোরে দুলছে কেন? আরে মরে গেলাম রে, আমার কোমর তো ভেঙে গেল রে, কেউ তো বাঁচাও। হে বিশাল জাদুকরি মুরগির বাড়ি, এবার তুমি একটু জোরে জোরে লাফিয়ে দেখাও। এরপরে জাদুর সোনার মুরগির ঘর জোরে জোরে লাফাতে শুরু করলো। মা গো মা, আজ বুঝি আমি মরে যাব। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই মুরগির বাড়ি তো মনে হয় আমাকে মেরে না ফেলে থামবে না রে। ওরে বাবা রে, আমার মাথা তো ঘুরছে রে। ও, মাথা ফেটে গেল, কে আছো? বাঁচাও বাঁচাও, এখন তো কেউ আমাকে বাহিরে বের করো, মরে গেলাম। কি হলো শিবরাম কাকা, আপনি তো এই বাড়িতে থাকতে চেয়েছিলেন, তো থাকুন, এবার মুরগির বাড়িতে থাকুন, এটাই তো মুরগির বাড়ি। মুরগিটা এভাবে দিনরাত লাফাবে, বুঝতে পেরেছেন? না না না, আমি এই বাড়িতে থাকতে চাই না, আমাকে এই বাড়ি থেকে বের করে নাও, কেউ তো বের করো। আরে বাবা, মরে গেলাম, হাই রে। জাদুকরি স্বর্ণের মুরগির বাড়ি, এবার তুমি থেমে যাও, মনে হয় এবার শিবরাম কাকুর উচিত শিক্ষা হয়েছে। এরপর সুনিতা শিবরামকে ওই বাড়ির মধ্যে থেকে বের করলো। কি চাচা, থাকবেন না জাদুর সোনার মুরগির ঘরের মধ্যে? না না মা, এরপর থেকে মুরগির বাড়ি তো দূরে থাক, আমি আর কোনোদিন কারো বাড়িকেই নিজের নামে লিখে নেব না। আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি কোনোদিন কখনো কারো সঙ্গে চালাকি করে বাড়ি লিখে নেব না। এরপর সুনিতা শিবরামকে ক্ষমা করে দিল। ওই ঘটনার পর থেকে শিবরাম আর কখনো মানুষের সাথে অন্যায় করেনি। তারপর থেকে সব সময় সে সৎ পথে উপার্জন করেছে ও অন্য মানুষদেরকে সাহায্য করেছে। এরপর থেকে সুনিতা নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাটে সে তার স্বর্ণের মুরগির ঘরের মধ্যে থাকতে আরম্ভ করলো। শুধু তাই নয়, সুনিতা ছিল নিঃস্বার্থ, সে নিঃস্বার্থে অন্যান্য সকল গরিব দুঃখীদেরকে সাহায্য করত, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতো ও অন্যের উপকার করত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। আমার গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে।